তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। পর্ব ৩। নবনীর ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে শাহেদের জন্যে। ডাক বাংলোয় আর একটা সুন্দর কামরা ছিল, অনেক বড়, অ্যাটাচড বাথ। কিন্তু সেই কামরায় জানালার একটা কাচ ভাঙা। ভাঙা জানালায় শীতের হাওয়া ঢুকছে। শাহেদকে এখানে থাকতে দেয়া যায় না। তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হচ্ছে। অবেলায় কুয়ার পানিতে গোসলের ফল ফলতে শুরু করেছে। গা ম্যাজ ম্যাজ করছে। রাতে সে চিতল মাছের ১ হাত সাইজ পেটে খেতে পারেনি। খানিকটা মুখে দিয়েই বলেছে, খেতে খুব ভালো হয়েছে, কিন্তু আমি খেতে পারছি না। থার্মোমিটারে এখনো জ্বর পাওয়া যাচ্ছে না। জামিল সাহেব বললেন, ডাক্তার খবর দেব? শাহেদ বলল, এখানে ডাক্তার আছে? এখানে নেই। মাধবনগরে একজন এমবিবিএস আছেন। লোক পাঠিয়ে নিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না, যাবে আর আসবে। পাঠাবো? লাগবে না, ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে। তাহলে রাত করার কোনো দরকার নেই, তুমি শুয়ে পড়ো। শাহেদ ঘুমাতে গেল। জাহানারা বারবার বলে দিলেন, কোনো অসুবিধা হলেই আমাদের ডেকে তুলবে। তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না। আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি। আমার ঘুম হয় না। ঘুম হয় না কেন? নতুন জায়গায় আমার ঘুম হয় না। ঘুমের ওষুধ খেলেও হয় না। ১০-১৫ দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে, তারপর ঘুম হবে। এই জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। তোমার চাচা জোর করে নিয়ে এসেছেন। আগে একবার এসেছিলেন, তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল। খুব সুন্দর, হ্যান ত্যান কত কথা। জায়গা তো সুন্দরী। সুন্দরের কি আছে? বাংলাদেশের সব জায়গায় তো এরকম। নদী, গাছপালা, মাঠ, আলাদা তো কিছু না। তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো। পাকা দালান করে রেখেছে। বাংলো হবে কাঠের। তার উপর দেখো, ইলেকট্রিসিটি আছে, কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা নেই। একটা ফ্রিজ নেই, ওয়াটার হিটার নেই। ইলেকট্রিসিটির যে অবস্থা, এই আছে এই নেই। সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয়। হিসির শব্দ আসে। আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে। শাহেদ, শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যাস আছে? অভ্যাস নেই, কিন্তু আজ ১ কাপ গরম চা খাবো। তুমি তোমার ঘরে চলে যাও, আমি চা বানাচ্ছি। আপনাকে বানাতে হবে না চাচি, কাউকে বলুন বানিয়ে দেবে। কাউকে বলতে হবে না, চা আমিই বানাবো। আমি নিজেও খাবো। নিজের চা নিজে না বানালে আমি খেতে পারি না। চা নিয়ে এলো নবনী। ট্রেতে করে ১ কাপ চা, ১ গ্লাস পানি। শাহেদ চা খাবার পর ১ গ্লাস পানি খায়। শাহেদ চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে। তার হাতে গত সপ্তাহের টাইম। এই সপ্তাহের টাইম বের হয়ে গেছে। আগের সপ্তাহেরটা পড়া হয়নি। কোথায় যেন পড়েছিল। ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই। পুরানো জিনিস পড়তে হয়। খবরের কাগজও পড়া যাবে না। পড়লেও মাসখানেক আগের বাসি কাগজ পড়তে হবে। নবনী বলল, জ্বর কি এসে গেছে? আমার মনে হচ্ছে এসেছে। থার্মোমিটার বলছে না। তোমাদের থার্মোমিটার নষ্ট না তো? নবনী সাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বলল, থার্মোমিটার নষ্ট। তোমার গা গরম। প্যারাসিটামল খাবে? প্যারাসিটামল আছে। না, তুমি বসো তো খানিকক্ষণ। নবনী বসল। শাহেদ বলল, আমি এসেই তোমাকে ঘরছাড়া করছি। তুমি ঘুমাচ্ছ কোথায়? শ্রাবণীর সঙ্গে। কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো। তুমি ফিরে আসবে তোমার জায়গায়। কেন? আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না? লাগছে, তবে আরো ভালো লাগতো যদি তুমিও থাকতে। নবনী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে। যদিও অস্বস্তি লাগার হয়তো কিছু নেই। এ ধরনের কথা বলার অধিকার শাহেদের আছে। নবনী, কি? গম্ভীর হয়ে আছো কেন? একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেল নাকি? না, মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে। আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে চলি। এমন সুপার সেনসিটিভ মেয়ে। তোমার উচিত ছিল ভিক্টোরিয়ান যুগে জন্মানো। তুমি ভুল সময়ে জন্মেছ। চা ঠান্ডা হচ্ছে, চা খাও। খাচ্ছি। চা খেতে খেতে কঠিন স্বরে তোমাকে কিছু কথা বলবো। রাগ করো আর যাই করো। রাগ করব না। বলো কি বলবে?
সত্যি রাগ করবে না? না, তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে। এই সূচিবায়ু থাকাটা কি উচিত? আমার এমন কিছু নেই। শাহেদ হাসতে হাসতে বলল, আছে, খুব ভালোভাবেই আছে। তুমি নিজেও তা জানো। এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাকো, সংকুচিত হয়ে থাকো। কতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে, কেন করলে? আমি তো বলেছি আমি লজ্জিত, দুঃখিত। যত লজ্জিত বা যত দুঃখিতই হও, এরকম পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে, কান্নাকাটি করবে। অথচ কত সামান্য ব্যাপার। আমি স্বীকার করছি সামান্য ব্যাপার। তুমি মুখে বলছো স্বীকার করছি সামান্য ব্যাপার, আসলে স্বীকার করছো না। আমি কি করেছি? রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলেছি। নবনী কঠিন স্বরে বলল, রসিকতাটা মোটেই মজার নয়। এটা তোমার অভিমত, কিন্তু রিডার্স ডাইজেস্ট মনে করে রসিকতাটা মজার, যে কারণে তারা এটা ছেপেছে। রসিকতাটা হলো, একবার তো বলেছ, আবার কেন? আবারও শোনো, এবং আমাকে বলো এটা শুনে হইচই করার এবং কান্নাকাটি করার মানেটা কি। আমি গল্পের প্রতিটি স্টেপ ভেঙে ভেঙে বলবো। একজন রূপবতী তরুণী মেয়ে পার্টিতে গিয়েছে, সেখানে তার হঠাৎ বাথরুম পেল। সে নবনী কঠিন মুখে বলল, প্লিজ স্টপ ইট। শাহেদ চুপ করে গেল, নিঃশব্দে চা শেষ করলো। খানিকক্ষণ দুজনই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা শুরু হলো। শাহেদ বলল, তোমাদের ছুটি কেমন কাটছে? খুব ভালো কাটছে। এক একজন এক একজনের মতো ছুটি কাটাচ্ছে। শ্রাবণী এই দুদিন তার নিজের ঘর থেকে বের হয়নি, গল্পের বই পড়ে যাচ্ছে। মা এই 2 দিন রান্নাঘরে কাটিয়েছেন। বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করছেন। আর তুমি, তুমি কি করছো? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি। আজ কোথায় গিয়েছিলে? আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি। তোমাকে নিয়ে একদিন যাব। ইন্টারেস্টিং বটগাছ। ইন্টারেস্টিং কোন অর্থে? বিশাল অর্থে। তাছাড়া বটগাছের গুড়ি বাঁধানো, ছুরি নেমে অদ্ভুত দেখাচ্ছে। বটগাছ ছাড়া আর কি দেখলে? টিয়া পাখি দেখলাম, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। টিয়া পাখিগুলোকেও কি ইন্টারেস্টিং মনে হয়েছে? না, ওদের দেখে একটু ভয় ভয় লেগেছে। ভয়ের কি আছে? একসঙ্গে এত পাখি, তাছাড়া ওরা খুব নিচু দিয়ে উঠছিল। শাহেদ শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। নবনী বিস্মিত হয়ে বলল, তুমি সিগারেট ধরেছো নাকি? কয়েকদিন হলো সিগারেট টানছি, মনে হচ্ছে নেশা ধরে গেছে। দিনে কটা খাও? দিনে বেশি খাই না, রাতে খাই। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? হুম। কি নিয়ে চিন্তিত? সেটাই তো বুঝতে পারছি না। তোমার কারখানায় কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো আছে, ভয়ঙ্কর লস খেয়েছি। যত ভয়ঙ্কর লস হোক, সেই লস সামনে নেবার ক্ষমতা তো তোমার আছে, আছে না? হ্যাঁ আছে। সিগারেট শেষ করে ঘুমাতে যাও, কাল কথা হবে। আচ্ছা। নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চা শেষ করে তুমি সবসময় পানি খাও, কই আজ তো খেলে না? শায়দ পানির গ্লাস হাতে নিল। নবনী ইতস্তত করে বলল, তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? না, মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছো। খানিকটা করেছি, তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও। নবনীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে অন্যদিকে তাকালো। শাহেদ বলল, তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছো। আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি? নবনী কিছু বলল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। শাহেদ বলল, আচ্ছা যাও, গুড নাইট নবনী। নবনী যন্ত্রের মতো বলল, গুড নাইট। বালির সাথে নবনী ছোট বোনের ঘরে ঘুমোতে গেল। দরজায় টোকা দিল। শ্রাবণী জেগে আছে। ঘরে বাতি জ্বলছে। তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল, এই শ্রাবণী, দরজা খোল। কি হলো তোর? শ্রাবণী দরজা খুলল।
তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে হতাশ গলায় বলল, আপা, তুমি আমার সঙ্গে ঘুমাবে? হ্যাঁ। অসুবিধা আছে? আছে। আমি কারোর সঙ্গে ঘুমোতে চাই না। একা ঘুমোতে চাই। যথেষ্ট পাগলামি করেছিস। দরজা থেকে সরে দাঁড়া। শ্রাবণী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। করুণ গলায় বলল, তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে। আমি ঘুমাবো বাইরের দিকে। এবং কাল থেকে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। তোর সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না। বুঝবে বললেও বুঝবো না? না। বলে দেখ, বুঝতেও তো পারি। শ্রাবণী হালকা গলায় বলল, আমি তো রাতে এক নাগাড়ে ঘুমাই না আপা। কিছুক্ষণ ঘুমাই, আবার জেগে উঠি। আবার খানিকক্ষণ বই পড়ি, গান শুনি। তুমি বিরক্ত হবে। অবশ্যই বিরক্ত হব। আমার তো শুনেই বিরক্তি লাগছে। এই জন্যই আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও। আমি একা থাকতে চাই। নবনী বিছানায় উঠতে উঠতে বলল, গল্পের বই পড়ে তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। গল্পের বই পড়া তোর বন্ধ করতে হবে। একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে। 2 দিন হলো আমরা এখানে আছি। 2 দিন তুই কি একবারের জন্য ডাকবাংলো কম্পাউন্ডের বাইরে গিয়েছিস? শ্রাবণী জবাব দিল না, হাসল। নবনী বলল, আয়, বাতি নিভিয়ে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে গল্প করি। শ্রাবণী বলল, আমার শুতে ইচ্ছে করছে না। এত সকালে আমি কখনো ঘুমোতে যাই না। এক রাতে একটু ব্যতিক্রম হোক। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমোতে এলো। দুজনের জন্য একটাই লেপ। নবনী হাসতে হাসতে বলল, তোর গায়ের সঙ্গে গা লেগে গেলে সমস্যা নেই তো আবার? না, কোনো সমস্যা নেই। শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল। এখন মনে হচ্ছে বোনের সঙ্গে ঘুমাতে পেরে সে আনন্দিত। নবনী আদুরে গলায় বলল, তুই 3 দিন এত অদ্ভুত হচ্ছিস কেন রে? শ্রাবণী জবাব দিল না। লেপের ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে খিলখিল করে হাসল। নবনী বলল, এত হাসছিস কেন? তুমি আমার সঙ্গে ঘুমাচ্ছ, আমার ভালো লাগছে, তাই হাসছি। একটু আগে তো উল্টা কথা বললি। আমাকে তোর ঘরে আসতেই দিতে চাসনি। শ্রাবণী আরো ভালোভাবে বোনকে জড়িয়ে ধরল। নবনী বলল, হাত ছাড়, দম বন্ধ হয়ে আসছে। হোক দম বন্ধ, হাত ছাড়বো না। তুমি গল্প বলো, গল্প শুনবো। রাত দিন গল্পের বই পড়িস তুই, আর গল্প বলবো আমি? এটা কেমন কথা? বরং তুই তোর পড়া বই থেকে কিছু একটা বল, আমি শুনি। হুম, তুমি বলবে, আমি শুনবো। আমি কি বলবো? যা ইচ্ছা বলো। এখানে এসে তোমার কেমন লাগছে সেইটাই না হয় বলো। তুমি যে একা একা ঘুরে বেড়াও, কোথায় কোথায় গেলে, কি দেখলে? নবনী হাই তুলতে তুলতে বলল, গাছপালা ছাড়া এখানে আর কি আছে? গাছপালা দেখেছি। একটা বিশাল বটগাছ দেখলাম। ঝুড়ি নেমে একাকার। নিচটা বাঁধানো। তোকে নিয়ে একদিন না হয় যাব। ওই বটগাছের বাঁধানো জায়গাটায় বসে জ্যোৎস্না দেখব। খুব নাকি সুন্দর? কে বলেছে খুব সুন্দর? এখানকার কলেজের এক অধ্যাপক, মবিন উদ্দিন না কি যেন নাম। তার সঙ্গে দেখা হলো কোথায়? নবনী গল্পটা বলল। বেশ গুছিয়েই বলল। বলতে গিয়ে লক্ষ্য করলো গল্পটা বলতে তার ভালো লাগছে। শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে। গল্প শেষ হবার পর শ্রাবণী বলল, তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে? মোটামুটি কঠিনভাবেই দিলাম। ভদ্রলোক কি বললেন? কিছু বলেনি, দাঁড়িয়েছিল চুপচাপ। ধমক দেওয়ার পর তোমার কি মনে হয়নি, আহা, কেন ধমক দিলাম? না, মনে হয়নি। ধমক তার প্রাপ্য ছিল। কি করে সে তার সঙ্গে জ্যোৎস্না দেখার জন্য এমন একটা নির্জন জায়গায় যেতে বলে? আমি কিন্তু ভদ্রলোকের কোনো দোষ দেখছি না। দোষ দেখছিস না কেন? শ্রাবণী উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প চালালো। মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না। নবনী বিরক্ত গলায় বলল, বাতি জ্বালিয়েছিস কেন? বাতি নেভা। উহু, অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না। আপা, তুমি আমার যুক্তি শোনো। যুক্তি শোনার পর তোমার মনে হবে ওই অধ্যাপক ভদ্রলোক কোনো ভুল করেননি, বরং তাকে ধমক দিয়ে তুমি ভুল করেছো। যুক্তি সকালে শুনবো, এখন শুনতে ইচ্ছে করছে না। না, তোমাকে এখনই শুনতে হবে। এই যুক্তি আমার সকালে মনে থাকবে না। রাতের যুক্তি দিনে কাজ করে না। আপা শোনো,
ওই অধ্যাপক ভদ্রলোকের কথা থেকেই মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায়ই আসেন। এখানে বসে জ্যোৎস্না দেখেন। নিশ্চয়ই জায়গাটা তার অত্যন্ত প্রিয় এবং জ্যোৎস্নাও খুব প্রিয়। তুমি কি একসেপ্ট করছো? করছি। ভদ্রলোক বসেছিলেন একা একা। তিনি স্বপ্নেও ভাবেননি তুমি সেখানে উপস্থিত হবে। তিনি হঠাৎ তোমাকে দেখলেন। নির্জন জায়গা, অদ্ভুত পরিবেশ। সেখানে ঠিক স্বপ্ন দৃশ্যের মতো অসম্ভব রূপবতী একজন তরুণী উপস্থিত হলো। সাধারণ পরিবেশেই তোমাকে দেখলে লোকজন চমকে যায়। অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। তার মধ্যে এক ধরনের ঘোর সৃষ্টি হলো। তার কাছে এটা বাস্তব দৃশ্য না, এটা হয়ে গেল স্বপ্ন দৃশ্য। তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে। স্বপ্নে যা ইচ্ছা করে তাই বলা যায়। ভদ্রলোক তাই করলেন। তোমাকে নিমন্ত্রণ করলেন জ্যোৎস্না দেখার জন্য। ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে মোটেই অস্বাভাবিক লাগলো না। কারণ তুমি তো বাস্তবের মেয়ে না। তুমি ছিলে কল্পনার একটি মেয়ে। চুপ কর গাধা। আমি হলাম কল্পনার মেয়ে। সে খুব ভালো করেই জানে আমি কে। আমি ডাকবাংলোয় আছি। আমার নাম পর্যন্ত জানে। জানলেও তুমি তার কাছে বাস্তবের কোনো চরিত্র না। বাস্তবের চরিত্রটা তোমার মতো সুন্দর হয় না। বাস্তবের চরিত্রটা এত সুন্দর করে সে যে একা একা বটগাছের কাছে যায় না, বটগাছের সঙ্গে গল্প করে না। যথেষ্ট হয়েছে। বাতি নিভিয়ে ঘুমোতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আপা? জানি। বলো তো কি করতাম? তুই বলতি, চলুন যাই, আপনার জ্যোৎস্না দেখে আসি। তারপর বসে থাকতি লোকটার সঙ্গে। আমরা পুলিশ নিয়ে তোকে খুঁজে বের করে আনতাম। শ্রাবণী হাসতে হাসতে বলল, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। আমি ঠিকই বলতাম চলুন যাই। বটগাছের কাছে গিয়ে বলতাম, আপনি গিয়ে বসুন, আমি আসছি। ভদ্রলোক বসতেন আর আমি নিঃশব্দে পালিয়ে চলে আসতাম। ভদ্রলোক আর আমাকে খুঁজে পেতেন না। তাতে লাভ কি হতো? ভদ্রলোকের স্বপ্নটা আরো জোরালো করে দিতাম। তার কাছে সারা জীবন মনে হতো তিনি ওই রাতে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। রমণী হাই তুলতে তুলতে বলল, গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত। তোর মাথা এলোমেলো হয়ে গেছে। এখন ঘুমো দেখি। আচ্ছা, ঘুমোচ্ছি। নবনী অবাক হয়ে লক্ষ্য করলো শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। গাঢ় গম্ভীর ঘুম। নবনীর ঘুম আসছে না। সে জেগে আছে। জানালা গলে জ্যোৎস্নার আলো ঢুকেছে। সুন্দর দেখাচ্ছে। শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল। এখন কেমন যেন একা একা লাগছে। শাহেদ কি এখনো জেগে আছে? ঢাকায় এসে অনেক রাত জাগতো। এখানে কি জাগবে? শরীর খারাপ। শুয়ে পড়েছে নিশ্চয়ই। নবনী খাট থেকে নামলো। তার পানির পিপাসা পেয়েছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া। শীত লাগছে। সে খানিকক্ষণ শীত গায়ে মাখলো। খুব সাবধানে এগুলো শাহেদের ঘরের দিকে। ঘরে বাতি জ্বলছে। সে এখনো জেগে আছে। শ্রাবণী দরজায় হাত রাখলো। দরজার ভেতর থেকে বন্ধ। সে কি ডাকবে শাহেদকে? না, থাক। নবনী খাবার ঘরের দিকে এগুলো। খাবার ঘরে বাতি জ্বলছে। জাহানারা হাতলওয়ালা একটা চেয়ারে বসে উলের কি যেন বুনছেন। তার পিছনে মিলুবুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বিনি করে দিচ্ছে। নবনী বলল, মা, ঘুমাওনি? না, ঘুম আসছে না। বসে বসে সোয়েটার বুনলে তো ঘুম আসবে না। বিছানায় শুয়ে ঘুমের চেষ্টা করতে হবে। চেষ্টা করে লাভ নেই। তুমি ঘুমাচ্ছ না ভালো কথা। মিলুবুয়াকে জাগিয়ে রেখেছো কেন? তাকে ঘুমাতে দাও। জাহানারা কিছু বললেন না। উল বুনেই যেতে লাগলেন। মিলু নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করল। তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে। পর্ব 4। সুরজ মিয়া বই নিয়ে এসেছেন। ডাক বাংলোর পিছনে মই লাগানো হয়েছে। সুরজ মিয়া নিজেই মই বেয়ে তরতর করে উঠলেন। নিশ্চিত হলেন যে মই শক্ত আছে। মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কি না? বাবা রাগ করবে না। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলবেন। লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই আনবেন। এত ক্ষমতা কি আমার আছে আম্মা?
তবে চেষ্টা করব এইটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে একবার আসবো, খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবো কিনা তা তো আম্মা বলেন নাই। আমি হলাম আপনার বুড়া ছেলে, ছেলেকে বলতে দোষ নাই। আমার কিছু লাগবে না। ও আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে, এখনো বুঝতে পারছি না, আপনাকে পরে বলবো। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো না, একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড় লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে। আর এই হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না, জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। ওসি সাহেবও কোনো পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল, লক্ষ্য রাখতে হবে। ব্যাপার তেমন কিছু না, পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে। সে মিথ্যা বলেনি। মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল। খানিকক্ষণ হাঁটলো, তারপর ফিরে এলো। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে, তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্য ভয়ের কিছুই নেই, খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোনো সময় ঘটতে পারে, তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরজ মিয়া নদীর পাড়ের লোক রেখে দিয়েছেন, নৌকা বাঁধা আছে। নৌকায় দুজন মাঝি। তাদের কাজ হলো ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলেই একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দেবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটা ধরা যাক। এমন কিছু না। মই দিয়ে ছাদে ওঠার শখ বড় মানুষের ছেলেপুলেদের হবেই। কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয়, তখন অবস্থাটা কি হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে, সে অনেক কিছুই পারে। মেয়েটার মধ্যে পাগলামি আছে, ভালো রকম পাগলামি আছে। সুরজ মিয়ার ধারণা মেয়েটার বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার। একজনের কারোর থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যে কে আছে? সুরজ মিয়া এখনো তা ধরতে পারেননি, তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে থানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায়, সুন্দরবনের বাঘের সংখ্যা কত? সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে? শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে। সুরজ মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তো বেশ সহজ স্বাভাবিকই মনে হচ্ছে। ভয় পাওয়ার বোধহয় কিছু নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি? রেগে না গেলেই হলো। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাখতে না পারে। আম্মা, একটা কথা বলবো? বলতে ইচ্ছা করলে অবশ্যই বলবেন। সুরজ মেয়ে ইতস্তত করতে লাগলেন। বোধহয় বলাটা ঠিক হবে না। শ্রাবণী বলল, এমন কোনো কথা যা বলতে আপনার অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন তো শুনি, এত পেঁচানোর কোনো দরকার নেই। মানে, ব্যাপার হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখেছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে গেছেন। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে, গভীর রাত। গভীর রাত হয়েছে তো কি হয়েছে? ভরা পূর্ণিমা, ডাকবাংলোর সঙ্গে নদী, ডাকবাংলোয় পুলিশ পাহারা, কাছেই একদল আনসার, ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল পালের উপর চাঁদের আলো, ভাবলাম কাছে গিয়েই দেখে আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না আম্মা, ভুল হয় নাই, তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন, সকালবেলায় বাবাকে বলেছি। বাবা রাগ করেননি, শুধু বলেছেন নেক্সট টাইম এমন ইচ্ছে যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রি সঙ্গে নিয়ে যাই। সুরজ মিয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তত জটিল নয়। চেয়ারম্যান চাচা। জি আম্মা।
আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না আম্মা, কাছে। চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরজ মিয়া হকচকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা, কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির মেয়ে ছেলেরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায়। শাহিদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপি মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। শাহিদের জ্বর শেষ পর্যন্ত আসেনি। শরীর ঝরঝরে লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল। এখন প্রচন্ড খিদে বোধ করছে। শায়দ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করলো। শ্রাবণী এগিয়ে আসছে। তাকে রোগা রোগা লাগছে। তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং শায়দ ভাই। গুড মর্নিং শ্রাবণী। এইমাত্র ঘুম থেকে উঠলেন? হুম। অনুমান করুন তো কটা বাজে? 8টা? হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। গ্রামে এলেই দেখবেন যে সময় স্লো হয়ে যায়। এক ধরনের টাইম ডাইলেশন হয়। আপনার কাছে মনে হচ্ছে 8টা বাজে, আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোককে? ওনার নাম সুরজ মিয়া, চেয়ারম্যান। চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেই সেরকম নন। নিতান্তই ভালো মানুষ। আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়েছেন? মই? ছাদে ওঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন। আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান। দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাড়ে বসে চা খেতে হবে? কিংবা এক কাজ করা যেতে পারে। আমরা দুজন চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা ঘুম ভেঙে যখন দেখবে আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপা কি এখনো ঘুমাচ্ছে? মনে হয় ঘুমাচ্ছে। ডেকে তুলবো? দরকার নেই, তুমি বরং চা নিয়ে আসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা হচ্ছে। জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন। ঠিক মতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনীর ঘুম ভেঙেছে। সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে। মাকে সাহায্য করাই তার ইচ্ছা। কোনো উপায় নেই। জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না। শ্রাবণী বলল, আপা, শাহেদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন, তোমাকে চা নিয়ে যেতে বলেছেন। লবণী লজ্জা পেয়ে গেল। জাহানারা মেয়ের এই লজ্জা উপভোগ করলেন। হাসি চাপতে চাপতে বললেন, চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা। পিঠার হাঁড়ি নামিয়ে কেতলি বসিয়ে দে। নবনী বলল, সব তুমি করবে, চাটাই বা শুধু শুধু আমি কেন করব? চা তুমি বানাবে। কুয়ার পাড়টা এত সুন্দর রাতে বোঝা যায়নি। কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে। গাছের নিচ চকচক করছে। একটা পাতাও পড়ে নাই। পরিষ্কার থাকারই কথা। সকাল বিকাল দুবেলা ঝাড় দেয়া হচ্ছে। মালি সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে এলো। সাহেব বলল, আপনাদের ডাকবাংলো খুব সুন্দর। মালি কিছু বলল না। এমনিতে সে প্রচুর কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন, মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। কি বলবি সর্বনাশ হয়ে যাবে। যে সে লোক আসে নাই, মন্ত্রী, জাত সাপ। ট্রেতে করে চা, টোস্ট বিস্কিট নিয়ে নবনী আসছে। এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠেই সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। কানে মুক্তার দুল। শাড়ির রং তার গায়ের রঙের সঙ্গে মিলেমিশে গেছে। সুন্দর দেখাচ্ছে নবনীকে। তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব না। শাহেদ বলল, আজ ভোরবেলায় আয়নায় তুমি নিজেকে দেখেছ? না। কেন? না দেখে থাকলে খবরদার দেখবে না, নজর লেগে যাবে। নিজের নজর সবচেয়ে বেশি লাগে। আজ তোমাকে দেখাচ্ছি স্বর্গের অপ্সরীদের মতো। স্বর্গের অপ্সরীরা কি চা এবং টোস্ট নিয়ে আসে? তারা আনে অমৃত। চা এখন অমৃতের মতো লাগবে। শাহেদ চায়ের কাপ তুলে নিল। নবনী বলল, বিস্কিট খাও, নাস্তা দিতে দেরি হবে। মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন। পিঠা জোড়া লাগছে না, লাগবে বলেও মনে হয় না। রাতে ঘুম কেমন হয়েছিল? খুব ভালো ঘুম হয়েছে। এক ঘুমে রাত কাবার। নবনী শাহেদের সামনে বসলো। সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, জায়গাটা কি অদ্ভুত সুন্দর, লক্ষ্য করেছো? হ্যাঁ, লক্ষ্য করলাম।
আর কিরকম নির্জন সেটা দেখেছো? হ্যাঁ। নবনী বলল, ডাকবাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে। নীলকর সাহেবরা বানিয়েছিল। তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইতো। সাহেদ বলল, এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না? নীলকর সাহেব তুমি কোথায় পেলে? আমি যা শুনেছি তাই বললাম। সাহেবদের কবরখানাও নাকি আছে। এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন, তার কবর আছে। কবরে 4 লাইনের কবিতা আছে। কবরটা কোথায়? আমি জানি না, শ্রাবণী জানে। ওকে বলো তো আমাকে দেখাতে। বলবো। সাহেদ হাসতে হাসতে বলল, কোথাও এসে বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানো কোনো কাজের খবর না। নবনী উঠে দাঁড়ালো। সাহেদ বলল, যাচ্ছ কোথায়? বসো না। নাস্তার ব্যবস্থা দেখি। মা যা শুরু করেছে, আজকেও নাস্তা খেতে পারবো বলে মনে হয় না। নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি বসো। নবনী বসল। সাহেদ বলল, সুন্দর প্রেমের কবিতা আমার মুখস্থ নেই। থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম। তুমি এত সুন্দর কেন? নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল। তার চোখে পানি এসে যাচ্ছে। সে চোখের পানি সাহেদকে দেখাতে চায় না। সাহেদ বলল, আমার দিকে তাকাও। অন্যদিকে তাকিয়ে আছো কেন? নবনী বলল, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি। এরকম আর হবে না। সাহেদ হাসতে হাসতে বলল, তার মানে কি এই যে আমি যা চাইবো তাই পাবো? নবনী জবাব দিল না।